প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং সাথে সাথে তোমাদেরকে আমি বছরের শুরুতেই জানালাম শুভ ইংরেজি নববর্ষ 2021। আমি গত বছর ক্লাস নিয়েছিলাম, তাই না? প্রায় 1 বছর হয়ে গেছে। তো আজকে 1 বছর পরে আবার আসলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য। এজন্য আসলে একটু শুভেচ্ছা বিনিময় করেছি যে 1 বছর পরে আসলাম, তার নববর্ষের শুভেচ্ছা তোমাদের প্রাপ্য আছে। এবং সাথে সাথে নিশ্চয়ই যারা তোমরা আমার সাথে ক্লাসে আছো, অনলাইনে আছো, তারা অবশ্যই আমাকেও জানিয়েছো, তাই না? আমি তোমাদের শুভেচ্ছা গ্রহণ করলাম আর আমার শুভেচ্ছাও তোমরা গ্রহণ করলে। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। অনেক কথাই বলি, অনেক কথাই শুনতে হয়, তারপর আমাদের ক্লাস তো আর ফাঁকি দেওয়া যাচ্ছে না। সুতরাং আমরা আমাদের ক্লাসের দিকে মনোযোগী হই। নিশ্চয়ই তোমরা একটা পরীক্ষা দিয়েছো সম্ভবত। আশা করছি সেই পরীক্ষা ভালোই করেছো এবং যদি কোনো সমস্যা থাকে সেগুলো ওভারকাম করার চেষ্টা করবে, যে কোথায় প্রথম পরীক্ষা দিয়ে কোথায় কোথায় তোমার ঝামেলা হয়েছে, কোনটা পারোনি কোনটা বোঝোনি, এটা পরীক্ষা দিয়ে বোঝা যায়, তাই না? সুতরাং যে জায়গাগুলোতে তুমি একটু ঠেকেছো বা অসুবিধা মনে করেছো, সেই জায়গাগুলো একটু রিপেয়ার করার চেষ্টা করো। যদি রিপেয়ারটা করতে পারো তাহলে তুমি হবে একজন মানে দক্ষ কারিগর, তাই না? ওই জায়গাগুলো খুঁজে আমরা বের করব, নিজের মস্তিষ্ককে বিবেকের কাছে প্রশ্ন করব যে আমি কোনটা পারি কোনটা পারি না। এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে দেখবো আমরা বাকি পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেগুলো আমরা সফলকাম হতে পারবো। যাই হোক, আমরা বিস্তার পড়াতে ছিলাম। আজকে কি অনেকেই প্রশ্ন করে কোন সাবজেক্ট, বছরে 6 মাস চলে গেল। যারা পরিসংখ্যান নিয়েছো তারা ক্লাসটা করো এবং মনোযোগী হয়ে করো। আর দোটানে থেকে কোনো লাভ নেই। তুমি স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলো, আমার এই সাবজেক্ট আমি নিয়েছি, এটাই আমি সফল হব এবং এটা আমার করতেই হবে। বাকি আমরা তো চেষ্টা করছি। ওকে, তা আমরা বিস্তার পড়িয়েছিলাম। আশা করছি বিস্তার পরিমাপ, আশা করছি তোমাদের এটা মনে আছে এবং ভালো করে মনে আছে। বিস্তার মানে হলো পার্থক্য, বিস্তার মানে তফাৎ, বিস্তার মানে ভিন্নতা। এই যে তোমার আমার মেধার মধ্যে পার্থক্য, তোমার আমার উচ্চতার মধ্যে পার্থক্য, বয়সের মধ্যে পার্থক্য, এই যত ধরনের পার্থক্য দেখছো এগুলোর সব হলো বিস্তার। আর পার্থক্য হয় একক জাতীয় দ্রব্যের সাথে, তাহলে তুলনা করা যায়। একই যদি একই এককে প্রকাশিত তত্ত্বের মধ্যেই উত্থান পতন পার্থক্য এগুলো খুঁজে পাওয়া যায়, তাই না? আমরা দেখিয়েছি 5 কেজি মাইনাস 1 লিটার, এটা বিয়োগ করা যায় না, কারণ একক সমান নয়। আমরা যদি বলি 5 কেজি মাইনাস 2 কেজি, তাহলে তুমি সহজেই বলতে পারো হ্যাঁ এটা তো 3 কেজি বা 2 কেজি, তুমি বিয়োগ করলে বের করতে পারো, তাই না? আমরা এই জন্য বলছি সমজাতি একক যদি হয় তাহলে সমজাতি এককের মধ্যে তথ্যের পার্থক্যগুলো বোঝা যায়, আর এই পার্থক্যকে আমরা বলছি বিস্তার। এখন এটাকে আমরা ভাগ করেছিলাম, কি কি মনে আছে তোমাদের? অনপেক্ষ বিস্তার পরিমাপ, আপেক্ষিক বিস্তার পরিমাপ। এই অনপেক্ষ বিস্তারকে আবার ভাগ করেছিলাম 4 ভাগে। নিশ্চয়ই তোমাদের মনে আছে কি কি? পরিসর, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান এবং পরিমিত ব্যবধান। আর আপেক্ষিক বিস্তারকে আমরা সাথে সাথে ভাগ করেছিলাম 4 ভাগে। ছিল এরকম: পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক। আমরা তিনটা 6টা পরিমাপ প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। আমি এসেছিলাম গড় ব্যবধানের মধ্যে। এর মধ্যে আমাদের সময় সংকেত দিয়েছে যে আর বলা যাবে না, এখানে ফুল স্টপ দিতে হবে। আমরা গড় ব্যবধানের মধ্যেই ছিলাম। আমি ওখান থেকেই তোমাদের আজকে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা কিছু কথাবার্তা বলেছিলাম, যে মিন ডেভিয়েশনে বলেছিলাম এর কতগুলো অসুবিধা আছে। সেটা হলো এই, তাহলে নির্ণয় পদ্ধতিটা আগে বলি, তারপর অসুবিধার কথাগুলো বলে থাকি আমরা।
নির্ণয় পদ্ধতি আমরা গড় ব্যবধান তিনটা মান থেকে নির্ণয় করতে পারি। গাণিতিক গড় হতে গড় ব্যবধান, মধ্যমা হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান। কয়টা বলো? তিনটা। গাণিতিক গড় হতে গড় ব্যবধান, মধ্যমা হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান। এই তিনটা জিনিস আমরা নির্ণয় করব। এখন যদি তোমাদের ক্ষেত্রে কি, তোমাদেরকে যদি মধ্যমা এবং প্রচুরক থেকে গড় ব্যবধানের কথা বলে তাহলে ওখান থেকে আমাদের করতে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ না করে, যদি বলে গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে মনে রাখবে শুধুমাত্র গাণিতিক গড় থেকেই আমরা গড় ব্যবধান নির্ণয় করব। কেন করব? গাণিতিক গড় সহজ, সবাই বুঝতে পারে, নির্ণয় পদ্ধতিটাও সহজ। যে কোনোদিন পরিসংখ্যান বোঝে না সেও গাণিতিক গড় নির্ণয় করতে পারে। ফলে এটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছেই একেবারে ডাল ভাতের মতো। সুতরাং এই জায়গা থেকে যদি তুমি গড় ব্যবধান নির্ণয় করো তাহলে তোমার কাজটি সহজ হয়, তাই না? তাহলে কি কি করবে গড় ব্যবধান নির্ণয় করতে? কোন কোন ক্ষেত্রে গাণিতিক গড় হইতে গড় ব্যবধান নির্ণয় করা যাবে, মধ্যমা হতে গড় ব্যবধান নির্ণয় করা যাবে, প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করা যাবে। রিপিট করেছি। তাহলে অসুবিধা কি? এটা নির্ণয় পদ্ধতি শুনলাম, অসুবিধা হলো এই, গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করতে পারে না। তাহলে স্যার মাইনাসকে আসবে না? নিশ্চয়ই মাইনাস আসবে। তাহলে কি করব? ওই মাইনাসটাকে প্লাস করার জন্য আমরা অ্যাবসলিউট সাইন, বাংলায় বলে পরম মানের চিহ্ন দেব, ঠিক এইভাবে, অর্থাৎ বিয়োগ ফলের উপরে এভাবে দিব। তাহলে ওর ভিতর থেকে যদি মাইনাস মানও বের হয় ওটাও আমরা প্লাস বলে পেয়ে যাব। তাহলে আমরা যদি একটু দেখাই যে 10 মাইনাস 15 দিস ইকুয়াল টু স্বাভাবিক নিয়মে আসার কথা -5, কিন্তু দেখো এটাকে যদি আমি এই পরম মানের চিহ্ন দেই তাহলে আর মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। এই জন্য গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না বিদায় আমরা পরম মান দিয়ে এই মাইনাসকে প্লাস মানে পরিণত করি। তোমরা বলতে পারো স্যার এটা একটি যৌক্তিক পদ্ধতি হলো? না, 100% এটা যৌক্তিক না। এটা অযৌক্তিক উপায়ে কোনো নিয়ম ছাড়াই আমরা এটাকে করে থাকি যে পরম মানের চিহ্ন দিয়ে প্লাস করতে হয়। এর আমি আর ব্যাখ্যাও বলবো না, ব্যাখ্যা বলতে পারবো না যে আসলে ও গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না। এই তাহলে আমরা কতগুলো পয়েন্ট লিখবো, দেখবো পয়েন্টগুলো যদি আমরা লিখতে পারি তাহলে আমরা গাণিতিক সূত্রের মাধ্যমে ওই গড় ব্যবধান আমরা বের করতে পারবো। তাহলে একটু পয়েন্টগুলো লিখে ফেলি। কি কি করতে হয়? 1 নম্বরে তথ্য সারির গড় মানে গাণিতিক গড়, আমরা লিখি গড় বা মধ্যমা বা প্রচুরক নির্ণয়। এই 2 নম্বরে প্রতিটি তথ্য হতে গড় বা মধ্যমা বা প্রচুরক বিয়োগ। 3 বিয়োগ ফলের পরম মান। তার মানে এরকম দুটো চিহ্ন। 4 পরম মানের সমষ্টি মানে যোগ করতে হবে, সামেশন করতে হবে বা যোগ করতে হয়। 5 সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে গড় ব্যবধান পাওয়া যায়। দেখো এই 5টা পয়েন্ট যদি তুমি এক করো
একত্রিত করো, তাহলে 5টা পয়েন্ট একত্রিত করলেই তুমি গড় ব্যবধানের সংজ্ঞা পেয়ে যাবে। তাহলে আমরা কি বলেছি, তথ্য সারির গড় বা মধ্যমা বা প্রচুরক নির্ণয়, এটা শুরুতেই। 2 নম্বরে প্রতিটি তথ্য হতে গড় বা মধ্যমা বা প্রচুরক বিয়োগ করো। বিস্তার মানে বিয়োগ, বিয়োগ ফল পাওয়ার পরে বিয়োগ ফলের পরম মান দিতে হবে, কেন গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করে না। তারপর 4 নম্বরে বলছি পরম মানের সমষ্টি, মানে এই পরম মানের মাধ্যমে যে বিয়োগ ফল পেলে এইটাকে যোগ করতে হবে। সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে গড় ব্যবধান পাওয়া যায়। একটা ছোট্ট গাণিতিক উদাহরণ দিই। মনে করো 1 2 3, তোমার 3টি তথ্য আছে, বলা হলো এই 3টি তথ্য হতে গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করো। তাহলে শুরুতে কি করবে, 3টা তথ্য দিয়ে তুমি গড় নির্ণয় করবে। কি করে, এই 3টা মান যোগ করে 3 দ্বারা ভাগ করবে। তাহলে কত আসলো, 3 2 5 আর 1 6 ভাগ 3 নিকটে কত আসলো 2। তাহলে কত আসলো 2, তাহলে গাণিতিক গড় 2 আসলো। এখন 2 নম্বরে হয়ে গেল 1 নম্বরের কাজ। 2 নম্বর কি, প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ। তাহলে তথ্য কত 1, গড় কত 2, তথ্য কত 2, গড় কত 2, তথ্য 3, গড় 2। প্রতিটি তথ্য হতে আমরা গড় বিয়োগ করলাম। তারপর 3 নম্বর ধাপে কি বলছে, বিয়োগ ফলের পরম মান গেল। 4 নম্বর কি বলছে, পরম মানের সমষ্টি, তার মানে যোগ। তারপর কি বলছি, পরম মানের সমষ্টিকে, এই সমষ্টিকে মোট তথ্য দ্বারা ভাগ। তাহলে মোট তথ্য আছে কয়টা, 1 2 3টা। দিস ইকুয়াল টু এমডি এক্স বার। তাহলে আমরা গাণিতিক গড় হতে গড় ব্যবধান পেয়ে গেলাম। এখন যদি তুমি দেখো বিয়োগফল কত আছে, 1 যোগ 0 যোগ 1 ভাগ কত 3, তাহলে তোমার গড় ব্যবধানের রেজাল্ট হলো 2/3। আশা করছি আমার ছাত্ররা বুঝতে পেরেছে। আবারও বলছি, দেখো ওই যে 5টা পয়েন্ট আমরা লিখেছি, ওই 5টা পয়েন্টকে আমি একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে গড় ব্যবধানের জন্য ব্যবহার করেছি। তাহলে আমরা 1 2 3 3টি মান আমি দেখালাম। তাহলে শুরুতে আমরা গড় ব্যবধান আমরা নির্ণয় করব গাণিতিক গড় হতে। আমি এই 3টা মানের মাধ্যমে গড় নির্ণয় করলাম, 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করলাম, গড় এসে গেল। দ্বিতীয় নম্বর আছে প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ করা। তা আমরা প্রতিটি তথ্য 1 গড় 2 বিয়োগ করেছি, তথ্য 2 গড় 2 বিয়োগ করেছি, তথ্য 3 গড় 2 আমরা বিয়োগ করেছি। বিয়োগ ফলের পরম মান দিয়েছি, কেননা গড় ব্যবধান মাইনাস মান গ্রহণ করতে পারে না। এই মাইনাসের উপরে যেহেতু বিয়োগ ফলের উপরে পরম মান দিয়ে আমরা ঋণাত্মক মানকে ধনাত্মক মানে পরিণত করেছি। এরপরে 4 নম্বর বলছে যে মানগুলো তুমি ধনাত্মক করলে পরম মানের চিহ্ন দিয়ে তাদেরকে যোগ করতে হবে। আমরা যোগ করেছি, যোগ করে আমরা কি করলাম, লাস্ট মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, করেছে। মোট তথ্য 3টা, আমরা 3টা দ্বারা ভাগ করি। এখন যদি আমরা বলি, এটা দিয়ে আমরা একটু আরেকটা থিওরিটিক্যালি যে উদাহরণটা দিই, মনে করো 1 মানে x1, 2 মানে x2, 3 মানে x3। তাহলে গাণিতিক গড়টা কি দাঁড়ালো, ধরো x বার ইকুয়াল টু কি আসবে, x1 যোগ x2 যোগ x3 ভাগ 3, 3টা মানের সমষ্টি ভাগ নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ ডেটা, টোটাল নাম্বার অফ ডেটা। তো আমার 3টা আছে, তাহলে x1 যোগ x2 ভাগ যোগ x3 ভাগ 3, 3টা মান যোগ করেছি, 3 দ্বারা ভাগ করেছি, আমরা গাণিতিক গড় পেয়েছি। এখন কি করব, প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ, প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ, প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ। এই বিয়োগ ফলে কি করতে হবে, পরম মান, পরম মান, পরম মান, পরম মানের সমষ্টি, আর সমষ্টিকে মোট দ্বারা ভাগ। তাহলে এটাকে আমরা বলি এমডি এক্স বার। কয়টি মানের জন্য, 3টি মানের জন্য আমরা গড় ব্যবধান পেয়ে গেলাম। আমরা জানি পরিবর্তনশীল মানের যোগফলকে সংক্ষেপে সাম বলে। আই এর মান কত, আই এর মান 1 হইতে 3 পর্যন্ত। তাহলে তুমি কয়টি পরম মানের সমষ্টিকে
করেছো? তিনটি। এই তিনটা মানের সমষ্টিকে সংক্ষেপে তুমি সাম দ্বারা প্রকাশ করেছো। এই সামের মধ্যে কয়টি সমষ্টি বোঝানো আছে? তিনটি। তাহলে সর্বনিম্ন মান কত? আই এর মান 1, এরপর 2, সর্বোচ্চ কত? 3, তাই এর মান 1 হইতে 3। এখন যদি তুমি এটা n সংখ্যক মানের জন্য করো তাহলে কি করবে একটু দেখি আমরা। মনে করো x1 x2 ডট ডট xn, কোন চলক x এর n সংখ্যক মান ধরো, তাদের গাণিতিক গড় x বার। তাহলে যে তথ্য সারি আমাদের দেওয়া থাকবে সেটা যদি আমরা গড় ব্যবধানের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, শুরুর কাজই হলো ওই তথ্য সারিগুলো ব্যবহার করে আমরা প্রথমেই গাণিতিক গড় নির্ণয় করব। দিস ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন, এটাকে আমরা গাণিতিক গড় বলি। এখন কি করবে? প্রতিটি তথ্য হতে তোমার কাজ হলো গাণিতিক গড় বিয়োগ, প্রতিটি তথ্য হতে গাণিতিক গড় বিয়োগ, প্রতিটি তথ্য হতে গাণিতিক গড় বিয়োগ। হয়েছে? বিয়োগ ফলের উপরে আমাদের পরম মান দিতে হবে। সেই গাণিতিক গড় ব্যবধানের ক্ষেত্রে মাইনাস মান আসুক আর নাই আসুক, ভয় তো আছে যে মাইনাস আসতে পারে, কিন্তু মাইনাস মানটা আমরা নিতে পারবো না। এই জন্য কি হবে না না হবে সেটা বড় কথা নয়, আমাদের শুরুতে পরম মান বিয়োগ ফলের উপরে দিতে হবে। দিয়ে কি করব? যোগ করব আর মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করব। দিস ইকুয়াল টু গড় ব্যবধান n সংখ্যক মানের জন্য পরিবর্তন আছে বিয়োগ ফলের মধ্যে 1 2 3 ডট ডট n, পরিবর্তন আছে, যোগ আছে। পরিবর্তন এবং যোগ থাকলে সংক্ষেপে বলে ওই যোগফলকে সাম দ্বারা প্রকাশ করা যায়। তাহলে কি বলবো? মিনিংটা কি? আই এর সর্বনিম্ন মান 1, সর্বোচ্চ n। এইটা হলো তোমার গড় ব্যবধানের সূত্র। সামেশন xi মাইনাস x বার পরম মান ভাগ n। তাহলে আমরা তথ্যের অবস্থার উপর ভিত্তি করে আমরা তথ্য দেখে আমরা তথ্যকে দুই ভাগে ভাগ করি। একটা হলো শ্রেণীকৃত তথ্য, আর একটা হলো অশ্রেণীকৃত তথ্য, গ্রুপ ডেটা অ্যান্ড আনগ্রুপ ডেটা। এখন যেটা করেছে তোমরা নিশ্চয়ই জানো, এটা শ্রেণীকৃত না অশ্রেণীকৃত এটা তোমরা বলতে পারো। শ্রেণীকৃত বলতে আমরা ওই তথ্যকে বুঝি যেখানে x চলকের সাথে সাথে গণসংখ্যা থাকে, ওই তথ্যকে আমরা শ্রেণীকৃত বলি। আর যেখানে শুধু x আছে, f এর অবস্থান নাই, ওগুলোকে আমরা অশ্রেণীকৃত তথ্য বলি। এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ x1 x2 ডট ডট xn, এখানে f মানে গণসংখ্যার কোনো উপস্থিতি নেই। সুতরাং এই তথ্য দিয়ে যাই কিছু নির্ণয় করি না কেন, তাহা অশ্রেণীকৃত তথ্যের, যদি মধ্যমা নির্ণয় করি মধ্যমা, যদি গড় ব্যবধান নির্ণয় করি গড় ব্যবধান, যদি অন্য কিছু নির্ণয় করি অন্যটা হবে, তবে সেটা শ্রেণীকৃত তথ্য নয়। কি হবে? অশ্রেণীকৃত তথ্য। তাহলে শ্রেণীকৃত তথ্যের বেলায় কি হবে? দেখো একই পদ্ধতি, মনে করো যার যার বিয়োগ ফলকে তার তার গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে। আর আমি কিছু দেখালাম না, fn xn মাইনাস x বার বা কত? দিস ইকুয়াল টু এর জায়গায় ক্যাপিটাল N, কারণ ক্যাপিটাল N মিনিংটা কি? সকল গণসংখ্যার যোগফল। আমরা f এর মধ্যে x এর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। fi পরম মান xi মাইনাস x বার বা কত? ক্যাপিটাল N। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো আমাদের শ্রেণীকৃত তথ্যের গড় ব্যবধান, আর এটা হলো আমাদের অশ্রেণীকৃত তথ্যের গড় ব্যবধান। প্রশ্ন থাকে, প্রশ্ন আসে মনের ভিতরে, আমরা প্রশ্ন করি না। সেটা কি কেমন প্রশ্ন তোমাদের মনে আসছে? আমি জানি সেটা কোন প্রশ্নটা আসছে। স্যার এফ এর মানটা কি পরম মানের মধ্যে যেতে পারে না? প্রশ্ন হতে পারে, মনের ভিতরে হয়তো বলাও হতে পারে যে জিজ্ঞেস করবো, কেমনে জিজ্ঞেস করবো। সরাসরি ক্লাসেও হয়,
অনলাইনে ক্লাসও হয়, তাই না? সুতরাং গণসংখ্যা আমি যে সাইজের আছে এটাকে ছোটও করা যাবে না, বড়ও করা যাবে না, যে অবস্থায় আছে এটা স্থিতিশীল। সুতরাং গণসংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না। এজন্য গণসংখ্যা কখনো পরম মানের মধ্যে যাবে না, এটা ভাবার কোনো সুযোগও আপাতত নেই যে আমরা পরম মান দিয়ে গণসংখ্যাকে প্রকাশ করব, এটা যাবে না। শুধুমাত্র তথ্য, যে সমস্ত তথ্যগুলো বিয়োগ করা যায়, যাদের মান মাইনাস আসতে পারে, তারা গণসংখ্যা অলওয়েজ পজিটিভ। ওকে, সূত্রগুলো নিয়েছো। এখন বলতে পারো স্যার আপনি তো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান দেখিয়েছেন, যদি মধ্যমা থেকে গড় ব্যবধান বলে, যদি প্রচুরক হতে গড় ব্যবধান বলে, তাহলে কি অবস্থা হবে? শুধু সূত্র লিখে নাও। এমডি এমই মানে মিডিয়ান ইকুয়াল টু সামেশন পরম মান xi মাইনাস মিডিয়ান ভাগ n। এখন যদি বলি এমডি প্রচুরক, এমও মানে কি, এমই মানে মিডিয়ান আর এমও মানে মোট, তাহলে কত হবে বলো? সামেশন xi মাইনাস এমও ভাগ n। এটা মধ্যমা হতে গড় ব্যবধান, এটা প্রচুরক হতে গড় ব্যবধান। এটা যদি শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বলে, শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বললে হবে এই আগের মতো, জাস্ট এফ দ্বারা গুণ করবা, এ পাই xi মাইনাস এমই ভাগ ক্যাপিটাল এন, আর এমডি এমও ইকুয়াল টু সামেশন এ পাই xi মাইনাস এমও ভাগ ক্যাপিটাল এন। তাহলে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমার সূত্র, মধ্যমাতে নির্ণীত গড় ব্যবধানের সূত্র xi মাইনাস এমই এম ই, আর প্রচুরকের ক্ষেত্রে সূত্র হলো, শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে xi মাইনাস এম ও মানে মোট। এই হলো তোমাদের গড় ব্যবধান। এখন এর সাথে সাথে আমরা গড় ব্যবধানাঙ্ক বলবো, আপেক্ষিক বিস্তারটা গড় ব্যবধানাঙ্ক। ইংলিশে বলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? সি এমডি এক্স বার ইকুয়াল টু এমডি এক্স বার ভাগ এক্স বার পূরণ 100। সি এমডি এমই ইকুয়াল টু এমডি এমই ভাগ এমই ইন্টু 100। সি এমডি এমও ইকুয়াল টু এমডি এমও ভাগ এমও ইন্টু 100। অর্থাৎ গড় ব্যবধান তুমি যার যার কাছ থেকে পেয়েছো, ওই গড় ব্যবধানকে তার দ্বারা ভাগ করে যদি 100 দ্বারা গুণ করি, তাহলে যে বিস্তার পরিমাপ পাওয়া যায় তাকে আমরা আপেক্ষিক বিস্তার পরিমাপ বলি। এবং সেখানে আমরা এটাকে, যেহেতু আপেক্ষিক বিস্তারের একটি পরিমাপ হলো গড় ব্যবধানাঙ্ক, সুতরাং আমি গড় ব্যবধান 3টা মান থেকে নির্ণয় করতে পারি। তাহলে নির্ণীত 3টা মান থেকে নির্ণীত গড় ব্যবধানকে তার দ্বারা ভাগ করে যদি 100 দ্বারা গুণ করি, তাহলে যে মান আমরা পাবো ওকে গড় ব্যবধানাঙ্ক বলবো। যেমন গড় থেকে গড় ব্যবধান পেয়েছি, তাকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করেছি, বলছি আপেক্ষিক বিস্তারকে সর্বদাই 100 দ্বারা গুণ করতে হয়। এমডি এমই ভাগ এমই ইন্টু 100, এমই মানে মিডিয়ান, মিডিয়ান থেকে নির্ণয় করেছি, 100 দ্বারা গুণ করেছি। এমও মানে মোট, মোট মানে প্রচুরক, প্রচুরক দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করেছি। কারণ পার্সেন্টেজ করতে হবে যদি আপেক্ষিক বিস্তার আমরা নির্ণয় করে থাকি।
নিশ্চয়ই তোমরা তুলতে পেরেছো। এখন একটি গুরুত্বপূর্ণ বিস্তার পরিমাপ হলো পরিমিত ব্যবধান, ইংলিশে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা আমরা করব। পরিমিত ব্যবধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পড়া। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো বাংলায় বলে পরিমিত ব্যবধান। বিস্তার পরিমাপের সবচেয়ে আদর্শ পরিমাপ হলো বিস্তার পরিমাপ। তোমাকে যদি প্রশ্ন করা হয় এমসিকিউতে বিস্তারের আদর্শ পরিমাপ কোনটি, পরিসর, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান, পরিমিত ব্যবধান, তাহলে তুমি কি উত্তর দিবে? কোনটা তোমাকে সঠিক বলে মনে করবে? তুমি বলবে যে পরিমিত ব্যবধান, তাই না? তাহলে আমরা পরিমিত ব্যবধানটা নিয়ে একটু আলোচনা করি। জাস্ট গড় ব্যবধানের মতোই। গড় ব্যবধান আমরা তিনটা মান থেকে নির্ণয় করেছিলাম, গড় হতে, মধ্যমা হতে এবং প্রচুরক হতে আমরা বলেছিলাম। কিন্তু পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করব একটি মান হতে, শুধুমাত্র গাণিতিক গড় হতে, আর বিকল্প পথে হাঁটার কোনো সুযোগ নেই। গড় ব্যবধানের ক্ষেত্রে বলেছিলাম একটি পথ ডানে আছে, বামে আছে, সোজা আছে। এখানে পথ একটাই, পথ একটা, মত একটা, ভিন্ন পথও নেই, ভিন্ন মত নেই। শুধুমাত্র গাণিতিক গড় হতে গড় ব্যবধান পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এটাকে কেন আদর্শ বললেন? দেখো, আমি যদি একটু তুলনা করি, পরিসরে আমরা কি করেছি? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করেছি। মধ্যবর্তী যে মানগুলো রয়েছে সেগুলোর কোনো গুরুত্ব আমরা দেইনি, ওগুলো মানে একেবারেই ইগনোর করে গেছি, যেগুলো আমাদের কোনো কাজে লাগে না। তাহলে মধ্যবর্তী যে মানগুলো, কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে সিরিজের মধ্যে, দেখো গুরুত্বহীন হয়ে গেছে। এটা একটা কোনো ব্যাখ্যা নেই, সঠিক কোনো কারণও নেই। পরিসর, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান ব্যবহার করা হয়, এজন্য এটা করা হয়েছে জাস্ট এ পর্যন্তই। চতুর্থক ব্যবধানে আমরা কি করেছি? চতুর্থক ব্যবধানে দেখো মধ্যমা আসে, আমরা একটা বাদ দিয়েছি। এখানেও মানের ঘাটতি আছে, অনেকগুলো মানকে আমরা হাইড করি বা ইগনোর করে চলে যাই, একই কেস প্রায়। গড় ব্যবধানে কি করেছি? গড় ব্যবধানে অযৌক্তিকভাবে পরম মান দিয়ে আমরা ঋণাত্মক মানকে ধনাত্মক করেছি। তাহলে কোনটা যৌক্তিক? এটাকে যৌক্তিক বলবো কেন? দেখো এখানে যৌক্তিক এই কারণে, পরিমিত ব্যবধানে মাইনাস মান আসে, মাইনাস মান আসে। আমরা এই মাইনাস মানটাকে যৌক্তিক উপায়ে প্লাস মানে পরিণত করি। সেটা কি? সেটা হলো মাইনাসকে বর্গ করে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করি। তাহলে কি হলো? তাহলে হলো যে বর্গ সংখ্যা অলওয়েজ পজিটিভ, এটা নিয়ে আর আমাদের দ্বিমতের কোনো সুযোগ নেই, ভিন্ন মতের কোনো সুযোগ নেই, ভিন্ন পথের কোনো সুযোগ নেই। তাহলে কি আমরা তো বলেই থাকি বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তার মানে কি বর্গ সংখ্যা অলওয়েজ পজিটিভ, তাই না? সুতরাং এই পরিমিত ব্যবধান নির্ণয় করতে গিয়ে যে আমরা বিয়োগ করি, ওই বিয়োগ ফলগুলোকে বর্গ করা হয়, তাহলে বর্গ সংখ্যা পজিটিভ। এজন্য পরিমিত ব্যবধান নির্ণয় করতে গিয়ে কোনো ধরনের মানে একটি ধর্তব্যের মান জোর করে নেওয়া, অ্যাসুম করে নেওয়া, জোর করে পাওয়া, জোর করে চাওয়া, এগুলো কিছু নেই। এটা নিয়মের মধ্য থেকেই আমরা নিতে পারি। এজন্য বিস্তার পরিমাপের সবচেয়ে আদর্শ পরিমাপ হলো পরিমিত ব্যবধান। তাহলে লেখো কিভাবে নির্ণয় করবে আগের মতো। 1 নম্বরে তথ্য সারির
গড় নির্ণয়, গড় মানে গাণিতিক গড় নির্ণয়। 2 প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ 3। বিয়োগফলের বর্গ 4। বর্গের সমষ্টি 5। সমষ্টিকে তাহলে দেখো পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করবে। আমি কতগুলো পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলো যদি তুমি একত্রিত করো তাহলে পরিমিত ব্যবধানের সংজ্ঞাটা পাওয়া যাবে। তাহলে আমরা 1 নম্বরে বলছি তথ্য শ্রেণীর গড় নির্ণয়, 2 নম্বরে বলেছি প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ, 3 নম্বর বলছি বিয়োগ ফলের বর্গ, 4 নম্বরে বলছি বর্গের সমষ্টি, 5 নম্বরে বলছি সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলের মূল মানে একটা রুট দিতে হয়, করলে পরিমিত ব্যবধান পাওয়া যায়। এটা তুলে নাও, এটা তোলার পরে আমরা সূত্রটা দেখাবো। আবারও বলছি তথ্য সারির গড় নির্ণয় 1, 2 নম্বরে প্রতিটি তথ্যতে গড় বিয়োগ, 3 নম্বরে বলছি বিয়োগ ফলের বর্গ, 4 নম্বরে বলছি বর্গের সমষ্টি, 5 নম্বরে সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলের মূল করলে পরিমিত ব্যবধান পাওয়া। এই যে চিহ্নটা এটাকে রুট বলে। তাহলে 2টার ক্ষেত্রে বলে বর্গমূল, 3টার ক্ষেত্রে বলে ঘনমূল, তাহলে 4টা 5টার ক্ষেত্রে কি করবে তখন, এই জন্য আমরা মূল লিখেছি, মূল মানে রুট। এখন আগের উদাহরণটা আমরা দেখি, যে উদাহরণটা আমরা গড় ব্যবধানের ক্ষেত্রে দিয়েছিলাম সেটা হলো 1, 2, 3, 3টি মান আছে। ধরো কোনো তথ্য সারিতে 3টি মান রয়েছে, শুরুতেই এই 3টি মানের গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় কত, যতগুলো মান যোগ তত দ্বারা ভাগ করে গড় পেলাম। প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ, প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ, প্রতিটি তথ্য হতে গড় বিয়োগ, বিয়োগ ফলের বর্গ, বিয়োগ ফলের বর্গ, বিয়োগ ফলের বর্গ, বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি করলাম, সমষ্টিকে মোট দ্বারা ভাগ, এই ভাগফলকের উপরে যদি রুট দিয়ে দেই তাহলে যে মান পাওয়া গেল তাকে আমরা পরিমিত ব্যবধান বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি। তাহলে কি হলো রেজাল্টটা, 1 যোগ 0 যোগ 1 ভাগ 3 দিস ইকুয়াল √2/3। দেখো একেবারে সিম্পল একটি ক্যালকুলেশন, যে আমরা প্রত্যেকটা ধাপ এখানে ওই অঙ্কগুলোর মধ্যে রয়েছে। দেখো আমরা এই ধাপগুলো ওই ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে প্রয়োগ করেছি, আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে 1 নম্বরে কি করেছি, তথ্য সারির গড় নির্ণয়, 2 নম্বরে করেছি প্রতিটি তথ্যতে গড় বিয়োগ, দেখো গড় নির্ণয় করেছে 2, তথ্য 1 বিয়োগ করেছে 2, তথ্য 2 বিয়োগ করেছে 2, তথ্য 3 বিয়োগ করেছে 2, বিয়োগ ফলের বর্গ দেখো 1 - 2 স্কোয়ার করেছি, 2 - 2 স্কোয়ার করেছি, 3 - 2 স্কোয়ার করেছি, বর্গের সমষ্টি
1 মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 স্কোয়ার করেছি। হ্যাঁ, তারপর কি করেছে, সমষ্টিকে এই যে যোগফলকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে একটি মূল দিয়েছি, মানে রুট দিয়েছি। রুট দিলে কি পাওয়া যাবে, পরিমিত ব্যবধান পাওয়া যাবে। এখন আসো, এখন আমরা যদি একেবারে সরাসরি গণিতের মধ্যে চলে যাই, ধরো x1 x2 ডট ডট xn, কোন চলক x এর n সংখ্যক মান। এখন এই ধাপগুলো ওর মধ্যে প্রয়োগ করো। ধরো এইটা ব্যবহার করে আমি গাণিতিক গড় পেলাম x বার, তাহলে 1 নম্বর ধাপ চলে গেল। দ্বিতীয় ধাপে হচ্ছে প্রতিটি তথ্য থেকে গড় বিয়োগ, প্রতিটি তথ্য থেকে গড় বিয়োগ, প্রতিটি তথ্য থেকে গড় বিয়োগ। তাহলে এরপর কি করতে হবে, বিয়োগফলের বর্গ, বিয়োগফলের বর্গ, বিয়োগফলের বর্গ, বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি, সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ। তারপর কি করবে, এই ভাগফল কেটে রুট দিতে হবে। এভাবে যে মানটা পেলে তাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এই যে অক্ষরটা, এটাকে আমরা ছয়ের মতো অক্ষরটাকে আমরা বলি সিগমা। কি বলি, সিগমা। এটা চিহ্নিত করতে পারি = a। এখন দেখো আগের মতো x1 x2 xn মানগুলো বর্গের মধ্যে রয়েছে, কিন্তু তাদের মধ্যে পরিবর্তন রয়েছে এবং যোগ রয়েছে। তা আমরা কি জানি, পরিবর্তনশীল মানের যোগফলকে সংক্ষেপে সাম বলে। দেখো সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার ভাগ n, এটাই হলো আমাদের পরিমিত ব্যবধান। এই পরিমিত ব্যবধানকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করি, তাহলে পাওয়া যায় কি, রুটটা চলে যায়, তখন আমরা পাই ভেদাঙ্ক। কি পাই, তাহলে পরিমিত ব্যবধানকে বর্গ করলে আমরা পাই ভেদাঙ্ক। ওকে, তাহলে এখানে গেল আমাদের। এখন যে এটা আমরা নির্ণয় করেছি, এখানে কোনো গণসংখ্যার উপস্থিতি নেই, তাহলে এটাকে আমরা বলছি অশ্রেণীকৃত তথ্য। কি বলছি, অশ্রেণীকৃত তথ্য। এবার শ্রেণীকৃত তথ্য কি হবে, দেখো সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন a পাই xi মাইনাস x বার হোল স্কোয়ার বা ক্যাপিটাল N। শুধু a পাইটা গুণ হবে, আর কোনো পরিবর্তন নেই, কারণ গণসংখ্যা বর্গ করা যাবে না, মাইনাস করা যাবে না। তুমি যদি বলো স্যারে যদি লম্ব হতো একটু ভালো হতো, স্যার একটু স্কোয়ার করে দেই, আমি কি লম্ব হব না? আমি যে অবস্থা আছে এই অবস্থায় থাকবো। গণসংখ্যা আমরা, গণসংখ্যা দ্রব্যের সংখ্যা, আমরা সেখানে কোনো মাইনাস বা তোমার স্কোয়ার বা কোনো পাওয়ার করে তার মানের কোনো পরিবর্তন করতে পারি না। সুতরাং স্কোয়ারের ভিতরে গণসংখ্যা যাবে না, মাইনাসের মধ্যেও গণসংখ্যা যাবে না। এজন্য শুধুমাত্র এফ অবস্থান থাকবে বর্গের বাইরে, এফ এর অবস্থান থাকবে মাইনাসের বাইরে। নিশ্চয়ই বোঝাতে পেরেছে এবং তোমরা এই সূত্রগুলো লিখে নিয়েছো। এখন আমরা বলছি যে পরিমিত ব্যবধানকে যদি আমরা বর্গ করি, স্কোয়ার করি, তাহলে ভেদাঙ্ক পাওয়া যাবে। তখন আর রুটটা থাকবে না, তখন আর রুট থাকবে না। রুটের বাহিরের মানটাকে বলবো স্কোয়ার। যেমন তোমাকে যদি বলি কোনো তথ্য সারির পরিমিত ব্যবধান 5, তাহলে ভেদাঙ্ক কত? অবজেক্টিভ আমরা এমসিকিউ তো আমরা দিতে পারি যে একটি তথ্য সারির পরিমিত ব্যবধান 5, ভেদাঙ্ক কত? তাহলে কি আসবে? 5 × 5 = 25 স্কোয়ার, 5-এর স্কোয়ার পরিমিত ব্যবধানের বর্গ। আমরা আবার যদি বলি কোনো তথ্য সারির ভেদাঙ্ক 36, তাহলে পরিমিত ব্যবধান কত? ভেদাঙ্ককে রুট করলে পাওয়া যাবে পরিমিত ব্যবধান। তাহলে 36কে রুট করলে আসবে কত? 6, আর 6কে বর্গ করলে কত আসে? 36। তা 36 হলো ভেরিয়েন্স, ভেদাঙ্ক, আর 6 হলো পরিমিত ব্যবধান। পৃথিবীতে যত গবেষণা আছে, যত রকমের গবেষণা আছে, সেখানে গবেষণাটা ভালো কি মন্দ এটা যাচাই করার জন্য এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করে।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মনে রাখবে ওই গবেষণাকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। এবং পৃথিবীতে সব এই যে দেখুন কোভিড-19 যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেটা কিন্তু যাচাই বাছাই করেছে ভেরিয়েশন, তফাৎটা কি, এটা মানুষের শরীরে প্রয়োগ করলে কি পরিমাণ ক্ষতি হতে পারে আর কতটা উপকার হতে পারে। এই ভেরিয়েশনের মাত্রা যত কম হবে সেই গবেষণা কিন্তু ততটা মানব কল্যাণ বলো, জনকল্যাণ বলো আর বিশ্বের জন্য নিরাপদ বলো, সবটাই কিন্তু পরিমাপ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটি গুরুত্বপূর্ণ পরিমাপ, এটার মাত্রা যত কম হবে তোমার জন্য ওই অঙ্ক বা ওই গবেষণাটা তোমার জন্য ততটা উপযোগী এবং তুমি সেটার বাস্তব প্রয়োগের দিকে যেতে পারো। কিন্তু এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি কোনো তথ্যসারি বেশি হয়ে যায়, কোনো গবেষণার মাপকাঠি যদি বড় হয়ে যায়, তখন বুঝতে হবে এর মধ্যে ভুল আছে। ওকে, তাহলে আমরা পরিমিত ব্যবধান শিখলাম। এখন যেটা আমরা শিখব সেটা হলো বিভেদাঙ্ক। এটা হলো আপেক্ষিক বিস্তার পরিমিত ব্যবধান। বিভেদাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যাকে আমরা বলবো সিভি। এটাকে আমরা সিভি দ্বারাই প্রকাশ করি। এটা আমরা লিখে যদি দেই তাহলে লেখো তোমরা কোনো তথ্যসারির পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে উক্ত ভাগফলকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলে। কোনো তথ্যসারির পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে উক্ত ভাগফলকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলে। মনে করি কোনো তথ্যসারির পরিমিত ব্যবধান সিগমা এবং গাণিতিক গড় এক্স বার। অতএব বিভেদাঙ্ক সিভি ইকুয়াল টু সূত্র কি পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় ইন্টু 100, দিস ইকুয়াল টু সিগমা ভাগ এক্স বার ইন্টু 100। নিশ্চয়ই লিখেছ। যদি আমরা একটা উদাহরণ দেই,
কোনো তথ্য শ্রেণীর ধরো সিগমা ইকুয়াল টু 25 বা হ্যাঁ 20 ধরো, গাণিতিক গড় আছে মনে করো গড় আছে 40, তাহলে সিবি ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি কি সিবি সূত্রটা কি দেখো, পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় পূরণ 100। তাহলে এখানে যদি 20 হয় ভাগ দাও 40 ইন্টু 100, তাহলে কত আসে 2, তাহলে কত আসলো দেখো 50%। যে কোনো তথ্য সারির পরিমিত ব্যবধান 20, গাণিতিক গড় 40, বিভেদাঙ্ক কত? তাহলে ছোট্ট একটা অঙ্ক দেখো, এটা প্রয়োগে আমরা দিতে পারি। সিবি ইকুয়াল টু কত, পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় পূরণ 100। আমরা মানগুলো বসিয়ে, যেহেতু আপেক্ষিক বিস্তার, সেখানে আপেক্ষিক বিস্তারকে শতকরায় প্রকাশ করতে হয়, এই জন্য আমরা 100 দ্বারা গুণ করেছি। তাহলে আমরা আজকে বিস্তার পরিমাপের যে অনপেক্ষ বিস্তার বা পরম বিস্তারের যে ভাগগুলো রয়েছে, আপেক্ষিক বিস্তারের যে ভাগগুলো রয়েছে, সেগুলো আমরা শেষ করলাম। আমরা ছোটোখাটো কিছু গাণিতিক উদাহরণও দিয়েছি। নেক্সট থেকে আমরা সৃজনশীলের যে অঙ্কগুলো রয়েছে, নেক্সট ক্লাস থেকে আমরা অঙ্কগুলো করতে থাকব। হ্যাঁ, তবে একটু একটা সূত্র লিখে নাও। কোনো কোনো ক্ষেত্রে দেখো আমাদের এই যে ভেদাঙ্কের সূত্রটা, পরিমিত ব্যবধানের সূত্রটা আমরা এভাবে করব। অনেক সময় এই আমাদের মূল সূত্র তো এটা xi মাইনাস x বার ভাগ n, এটা করেছো জাস্ট উপরে এটি পরিমিত ব্যবধান ছিল। এটাকে আমরা বলি যে কি বলে থিওরিটিক্যাল। এটাকে আমরা প্র্যাকটিক্যালে ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করি, তো এই ক্ষেত্রে অনেক সময় এভাবে ব্যবহার করতে হয় সামেশন xi স্কোয়ার ভাগ n মাইনাস x বার স্কোয়ার। এটা না করে আমরা এভাবেও করতে পারি সামেশন xi স্কোয়ার ভাগ n মাইনাস সামেশন xi ভাগ n হোল স্কোয়ার। হ্যাঁ, আবার এটা যদি শ্রেণীকৃত হয় তখন আমরা দেখো এভাবে করতে পারি সামেশন a পাই xi স্কোয়ার ভাগ n মাইনাস x বার স্কোয়ার। আবার এটাকে আমরা এভাবে করতে পারি যে সামেশন a পাই xi স্কোয়ার ভাগ n মাইনাস সামেশন a পাই xi ভাগ ক্যাপিটাল N হোল স্কোয়ার। এখন আমরা অঙ্কের দিকে তাকাবো। অঙ্কটা আমি যদি মনে করি আমি ঢাকা কলেজ থেকে নীলক্ষেতের দিকে যাব, তাহলে আমি যদি সায়েন্স ল্যাব দিয়ে ঘুরে যাই, কাটাবন দিয়ে ঘুরে যাই, তাহলে সহজ হবে না? ঢাকা কলেজ থেকে আমি শুধু নিউ মার্কেট এরিয়া পার হয়ে নীলক্ষেতের দিকে যাব, আমার কোন পথটা আমার জন্য সহজ হবে, এটা আমাকে ভাবতে হবে। তাহলে অঙ্কের ডেটা দেখে আমার যে ম্যাথমেটিক্যালগুলো যে টার্মগুলো দেওয়া থাকবে, ম্যাথের যে অঙ্কগুলো দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো দেখে আমি বুঝতে পারবো যে আমার সূত্র এইটা, আমার অঙ্ক দেয়া আছে তথ্যগুলো এইটা, তাহলে আমি সূত্রটাকে ভেঙে ব্যবহার করব না এইটা ব্যবহার করব, কোনটা আমার জন্য সহজ। আমি যদি বলি এটাকেই করো, তাহলে তুমি বলবে স্যার আমার তো এটা সহজ। তোমার কাছে যেদিকে হাঁটাটা সহজ হবে তুমি সেদিকে আগাবে, এখানে আমার কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। তুমি শুধু ওভারকাম করতে পারলেই হলো যে তুমি এলিফেন্টে যে সময় তোমাকে দিয়েছি এই সময় তুমি সায়েন্স ল্যাব ঘুরে তুমি নীলক্ষেতে আসবে না সোজা সোজা এইখান থেকে এদিকে যাবে, ওই সময়ের মধ্যেই তোমাকে করতে হবে। কারণ প্রত্যেকটা কাজের জন্য আমাদের একটা টাইম বাউন্ড থাকা দরকার, টাইম লিমিট থাকা দরকার। ওই লিমিটের মধ্যে শেষ করতে পারলে তো আমাদের হলো। এই জন্য তোমাদের বাধ্যবাধকতা নেই, সময়ের দিকে খেয়াল রেখে আমরা কাজগুলো করবো। এই জন্য বলেছি কোন দিকে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে, ডেটা দেখেই তুমি তোমার কাজটাকে মূল্যায়ন শুরু করবে। সেক্ষেত্রে যদি তোমার কাছে এটা সূত্র ভালো মনে হয় এটা প্রয়োগ করবে, ওটা না হলে এটা করবে, এভাবে দেখে দেখে আমরা কাজটি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা পরবর্তী ক্লাসে আমরা অনেক অঙ্ক করব, যেটাকে আমরা সৃজনশীল বলে থাকি, সে অঙ্কগুলো করব আগামী ক্লাসে ইনশাল্লাহ। আবার দেখা হবে এই টপিকসের উপরে বিস্তার পরিমাপের উপরে। আমরা নেক্সট ক্লাসটা আমি নেব।
এবং অনেকগুলো অঙ্ক করবো, একটা অঙ্ক দিয়ে দেখবো অনেকগুলো অঙ্ক আমরা শেষ করে ফেলবো। সেই পর্যন্ত তোমরা যে অঙ্ক সূত্রগুলো আমরা দিয়েছি বা বইটা যদি কেউ কিনে থাকো, বইটা একটু পাতাগুলো উল্টিয়ে দেখো, যে ওর মধ্যে অনেক কিছু পাবে। সূত্রগুলো যা আমি লিখেছি সেটা আমি অন্য কোথাও থেকে মঙ্গল গ্রহ বা অন্য কোনো পৃথিবীরতে নেই, এমন কিছু কিছু নিয়ে আসি নেই, সবই তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই রয়েছে। শুধু ওখান থেকে পিক করতে হবে, ওখান থেকে তুলে আনতে হবে, ওগুলো থেকে মেমোরিতে মাথার মধ্যে ঢুকাতে হবে। যদি সেটা আমরা পারি তাহলে আমরা সফল হব। তোমরা আমার অঙ্ক করার আগে এই সূত্রগুলো একটু আমি যা লিখে দিয়েছি বইয়ের সাথে মিলিয়ে ভালো করে দেখে রাখবে। প্রত্যেকটা ক্লাসের আগে একটু যদি নিজেকে একটু ঝালিয়ে নাও, তাহলে হবে কি আমার ক্লাসগুলো তুমি বা অন্য টিচারদের ক্লাসগুলো একটু ভালো করে বুঝতে পারবে। তো সে পর্যন্ত আমি তোমাদেরকে শুভাশীষ জানাচ্ছি যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা আমার ছাত্ররা ভালো থাকুক, আমরাও ভালো থাকি, সবাই নিরাপদে থাকি। ধন্যবাদ।